এই সমস্ত সংস্কার আলাপ করে মূলত এদেশে আওয়ামী লীগ বিএনপিকে আরো স্টাবলিশ করা হয়। সাধারণ মানুষের কাছে কিন্তু জিয়াউর রহমান, খালেদা জিয়া বা শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা এই নামগুলো গুরুত্বপূর্ণ। নানান সময় সংস্কারের নামে এই দুর্নীতি খুব খারাপ, আওয়ামী লীগ বিএনপি খুব খারাপ, তারা জানেন না, তারা সবকিছু করেছেন, করে তাদেরকে মাইনাস করতে হবে। যে -2 ফর্মুলা মানে মাইনাস টু ফর্মুলা। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন আলাপচারিতায়। আজকে আমরা দিনটি শুরু করলাম একটি দুঃসংবাদ দিয়ে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ বেগম খালেদা জিয়ার প্রস্থান হলো আজ, মহাপ্রস্থান। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণই আসলে আজকের মূল আলোচ্য বিষয় এবং তার যে কন্ট্রিবিউশন বাংলাদেশের রাজনীতিতে সে নিয়েই আলোচনা হবে। আজ আমার সঙ্গে সে আলোচনাকে আসলে সুদূর প্রসারী করতে, সে আলোচনাকে যৌক্তিকভাবে তুলে আনতে যিনি আছেন, শরীফ হাসান। তিনি একজন বিশ্লেষক এবং সাংবাদিকতার শিক্ষকও। আমরা একটু যাচ্ছি শরীফ ভাইয়ের কাছে। বেগম জিয়া, বিএনপির যে প্রান্তিক পর্যায়ের সমর্থক যারা আছেন প্রান্তিক গ্রামে, আমরা দেখেছি যে অনেকেই আসলে বেগম জিয়া, তারপর জিয়াউর রহমান, ওনাদের নামের উপরেই আসলে ঐক্যবদ্ধতা আছে। বা আমরা যদি অপোজিশনও দেখি, পলিটিক্যাল অপোজিশনও, তাদের যে রাজনৈতিক ঐতিহ্য, গ্রামের একজন সাধারণ মানুষ, তিনি হয়তো কনস্টিটিউশন বোঝেন না, তিনি হয়তো প্রতীক বোঝেন না, কিন্তু তারা হয়তো সেই ঐতিহ্যবাহী নেতাদেরকে চেনেন। সেক্ষেত্রে এই যে বেগম জিয়ার যে প্রস্থান, সেটা কি কোনোভাবে আ বিএনপি বিএনপিকে কোনো ধরনের নেতৃত্ব সংকটে ফেলতে পারে কিনা এবং তারেক রহমান কি সেই নেতৃত্ব আ ধরার জন্য প্রস্তুত কিনা? আপনার একজন বিশ্লেষক হিসেবে মানে আপনি কতটুকু? যেটা বলছেন আসলেই তাই। আপনি যদি দেখেন, খেয়াল করেন, মানে এই দেশে অনেক বড়, বড় পণ্ডিত, অনেক বড়, বড় সংস্কার, অনেক আলাপ করে অনেকেই। কিন্তু আমি মনে করি এই দেশে এই সমস্ত সংস্কার আলাপ করে মূলত এদেশে আওয়ামী লীগ বিএনপিকে আরো স্টাবলিশ করা হয়। হ্যাঁ, যে দেখেন 1/11 এর সময়, সে সময় যারা সরকার ২ নেত্রীকে বাদ দিতে হবে, তারা বাদ দিয়ে নতুন কিছু করবে। আমাদের এখন যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি ওই সময় রাজনীতিতে আসবে। কিন্তু হলো কি? যারা 1/11 ছিল তাদের এমন একটা অবস্থা আছে, তাদেরকে শেষ পর্যন্ত এক ধরনের, মানে শেখ হাসিনার কাছে ক্ষমতা নির্বাচন দিয়ে চলে, আপনি এখনকার যদি পরিস্থিতি দেখেন, এখন এসে আবার উল্টা। মানে দুর্নীতি খারাপ, আওয়ামী লীগ বিএনপি খারাপ বলে আপনি ন্যারেটিভ করে সংস্কার এই করব, ত্যান করব বলে, তো আপনি দেখেন সাধারণ মানুষজন কিন্তু এই যে আরো কথাটা সেই আপনি বললেন, ঐতিহ্যেই ফিরে যাচ্ছে ঐতিহ্যে তারা। ফিরে যাচ্ছে। এটা কেন? কারণ এই দেশের মানুষের কাছে জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, বা বেগম শেখ হাসিনা খালেদা জিয়া, বা হ্যাঁ। খালেদা জিয়া বা তারেক জিয়া, হুম। এই যে তারেক রহমান বা তারেক জিয়া, যে নামই আপনি বলেন না কেন, আপনি আজকের সময়ের পরিক্রমাতে জিয়াউর রহমান যখন রাজনীতি করেন, খালেদা জিয়া তো সেই রাজনীতির মধ্যে নেই। তিনি একদম বিচ্ছিন্ন একজন মানুষ। বারবার বলছে তিনি গৃহবধূ। তো সময়ের পরিক্রমায় এই দেশের মানুষ কি চেয়েছে? যে খালেদা জিয়াকে কেন ধরেন অন্য কেউ নয়। খালেদা জিয়ার চেয়ে তো অনেক বেশি ডিগ্রিধারী বা অন্য অনেক ছিল। কিন্তু কেন? কারণ তিনি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে ওই পরিচয়টাই, একজন মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার স্ত্রী, সেই পরিচয়টাই প্রাধান্য তখন পেয়েছে। আবার আজকে আপনি তারেক রহমানের পরিচয় কি? তিনি জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সন্তান। এই জিনিসগুলো সাধারণ মানুষ বাংলাদেশের, মানে আপনি সারা দুনিয়ার সবচেয়ে বড় ডক্টরেট বা সবচেয়ে বড় জ্ঞানী হতে পারেন। আর প্রবাবলি সংসদ নির্বাচনে বা কোনো স্থানীয় নির্বাচনে, মানে আপনি হয়তো ১০০ ভোটও পাবেন না। আর আর যাদেরকে আপনি সমালোচনা করছেন, তারা হয়তো, মানে খালেদা জিয়ার যদি কথা বলেন, তিনি জীবনে ২৩ বার নির্বাচন করেছেন, কোনোটাতে হারেন নাই। হারেন। এবং তার চেয়ে তো অনেক শিক্ষাগত যোগ্যতা তো এই দেশের অনেক মানুষের ছিল, আছে, অক্সফোর্ড, কেমব্রিজ, সারা দুনিয়া গবেষণা করা। কিন্তু তারা কেউ কি সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার চেয়ে বেশি ভোট পাবেন? কখনো তো পাননি। কেন পাননি? কারণটা হচ্ছে সাধারণ মানুষের কাছে কিন্তু সে যে ভোটটা দেয়, তার কাছেও জিয়াউর রহমান, খালেদা জিয়া বা শেখ মুজিবুর রহমান বা শেখ হাসিনা এই নামগুলো গুরুত্বপূর্ণ। এই যে সাধারণ মানুষের এই যে এক ধরনের, যেটা আপনি বলছেন আবেগ, সেই আবেগেরও কিন্তু এক ধরনের আমি মনে করি মূল্য দেওয়া উচিত। মূল্য কারণ গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে এইটা। গণতন্ত্র যদি আপনার, যাকে মনে করবে আমি ভোট দিয়ে নির্বাচিত করব, সেখানে আপনার পাণ্ডিত্য, শিক্ষাগত যোগ্যতা না, সাধারণ মানুষ মনে করছে এই মানুষটা আমার আপন। সাধারণ মানুষ মনে করছে তাকে আমি ভোট দিয়ে প্রধানমন্ত্রী করব। এই শ্রদ্ধা জানানোটাই হচ্ছে অর্থাৎ গণতন্ত্র। মানুষ যাকে চায়, মানুষ যাকে সেটা চায়। যেকোনো তো যুক্তি আমাদের দেশে দেখবেন আপনি, নানান সময় সংস্কারের নামে এই দুর্নীতি খুব খারাপ, আওয়ামী লীগ বিএনপি খুব খারাপ, তারা জানেন না, তারা সবকিছু করেছেন, করে তাদেরকে মাইনাস করতে হবে, বাদ দিয়ে এই চেষ্টা কিন্তু এক ধরনের এর সময় তার ফর্মুলার নামও ক্রিয়েট হয়েছিল, আমরা দেখেছিলাম যে -2 ফর্মুলা মানে ইটস দ্য এই যে, কিওয়ার্ড। মানে আপনি এই আলোচনাগুলো শুনবেন, কিন্তু আপনি এই দেশের সাধারণ মানুষের কাছে যান, একজন ৬০ বছরের বৃদ্ধ, একজন ৭০ বছরের নারী, তার কাছে কিন্তু এই খালেদা জিয়া বা শেখ মুজিবুর রহমান এই নামগুলো, এই ৫৪ বছর পরে আপনি দেখবেন এই ২ দলগুলোর মধ্যেই ভোট। চেষ্টা যে হয়নি তা তো না। নানান ধরনের চেষ্টা বলেন বা অপচেষ্টা বলেন, এমনকি আমরা গত ১.৫-২ বছর ধরে যা দেখছি সামনে নির্বাচন নিয়েও, এই যে আপনি এই ধরনের চেষ্টা কিন্তু সবসময় নানান সময় ছিল।
কিন্তু থাকার পর সাধারণ মানুষকে কিন্তু আমি যেটা বলছি গ্রহণ করেনি। আপনি যে প্রশ্নটা করছেন বিএনপির নেতৃত্ব শূন্য হবে কিনা? আমি বিএনপির নেতৃত্ব শূন্য হওয়ার মানে আমি দেখছি না সেমন কোনো সম্ভাবনা। তারেক রহমান যে বিএনপির হাল ধরবে সেটা তো বোঝাই যায়। তিনি ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত এবং তিনি চেয়ারপারসন। দেশেও এসেছেন। তিনি দেশেও এসছেন। কিন্তু এখন স্বাভাবিকভাবেই কিন্তু আপনি দেখবেন বিএনপির নেতৃত্ব অবশ্যই তারেক রহমানের কাছে চলে যাবে। তারেক জিয়া যখন আবার থাকবেন না, ঠিক স্বাভাবিকভাবেই আপনি দেখবেন সেটা হয়তো তারই ওই পরিবারের কাছে থাকবে। এখন আপনার কাছে অনেকের কাছেই মনে হতে পারে এটা পারিবারিক বিষয়, পরিবার দেখে করছে। কিন্তু এদেশের সাধারণ মানুষ কিন্তু মানুষ যেটা চায় সাধারণ আসলে। মানুষ কিন্তু মনে করছে যে আমাদের দেশটা বা ওই রাজনৈতিক দলগুলো আপনি যদি বিএনপিকে দেখেন, আপনি বিএনপি সাধারণ যারা কর্মী, সাধারণ যারা ভোটার তারা মনে করছে যে খালেদা জিয়া বা তারেক রহমান বা এই পরিবারের কেউই হয়তো বিএনপির নেতৃত্বে থাকলে নিরাপদ। এমনকি আওয়ামী লীগের সময়ও যদি আমি আপনাকে বলি 111 এর সময় শেখ হাসিনাকেও দল থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সাধারণ নেতাকর্মীরা তারা মনে করছে যে না, শেখ হাসিনা তাদের দলের নেতৃত্ব দেবে। আবার আজকে সময় পরিক্রমায় বলবে যে রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব কে দেবে? সেটা কিন্তু সময় এবং ঠিক এই করে। দুঃসময়েও আমরা দেখলাম যে আওয়ামী লীগের এখন যে অবস্থা, তারপরেও রিফাইন্ড আওয়ামী লীগ নামের একটা মিশন ক্রিয়েট হয়েছিল যেখানে শেখ হাসিনাকে বাদ দেওয়ার কিছু গুঞ্জনও আমরা শুনছিলাম। কিন্তু সেগুলোও কিন্তু ধোপে টিকেনি আল্টিমেটলি। মানে আমি আমি আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা ওই রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি হবে সেটা হয়তো সময়ই বলে দেবে। সময় বলবে। কিন্তু আপনাকে এটুকু বলতে পারি যে আওয়ামী লীগ নামে যে রাজনৈতিক দল ছিল সেই রাজনৈতিক দল যদি থাকে সেই দলের নেতৃত্বে তার নেতাকর্মীরা হয়তো ওই বঙ্গবন্ধু, শেখ মুজিবুর বা শেখ সেই হাসিনা যাদের শেখ পারিবারিক পরিবারের সম্পর্ক আছে তাদেরই হয়তো কাউকে ঘুরে ফিরে হয়তো চাইবে। একইভাবে বিএনপির নেতৃত্ব শূন্যতা আমি কোনো দেখছি না। কিন্তু যেটা হবে এই নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমানের সামনে হয়তো এখন চ্যালেঞ্জ। আগামী নির্বাচনে তিনি কিভাবে নেতৃত্ব দেন? খালেদা জিয়া যেহেতু নেই, অন্য যারা বিরোধী দলের রাজনৈতিক দল তারা হয়তো অন্যভাবে সেটাকে বর্ণনা দেওয়ার মাঠে যে লড়াইয়ের চেষ্টা করবে, সেই লড়াইটা আমি মনে করি তারেক জিয়া নিজেকে প্রমাণ করার, তার রাজনৈতিক একটা দীর্ঘ সময় তিনি দেশের বাইরে ছিলেন, যুক্তরাজ্যে ছিলেন। আপনি যদি তার চলাফেরা দেখেন, এই যে ইতিবাচক পরিবর্তন, আমি সবসময় বলি যে সাধারণ মানুষ কোনো ইতিবাচক পরিবর্তনটা দেখতে চায়, সেটা যেই রাজনৈতিক দলের মধ্যেই হোক না কেন। আমি মনে করি যে কোনো রাজনৈতিক দলের প্রতি আমাদের অন্ধ ভালোবাসা, অন্ধ আনুগত্য বা অন্ধ ঘৃণা কোনোটাই থাকা উচিত না। আমাদের বরং ভালোটাকে ভালো, খারাপটাকে খারাপ বলা উচিত। আওয়ামী লীগের নামে যদি কেউ দুর্নীতি, করাপশন, ক্রসফায়ার, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে যে এরকম শোষণ নিপীড়ন সেটাও যেমন আমাদের সমালোচনা করা উচিত। আবার আপনি ধরেন বিএনপির ভালোটাকে ভালো বলা উচিত, আওয়ামী লীগের ভালোটাকে ভালো বলা উচিত। অন্ধ ঘৃণা বা ধরুন মানে এই দেশে যদি শেখ হাসিনা বা খালেদা জিয়াকে কেউ ফেরেস্তার সমতুল্য পর্যায়ে করে, শেখ হাসিনা বা খালেদা জিয়া তো কেউই ফেরেস্তা না। না, আবার আপনি যদি শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকে আপনি শয়তান বানিয়ে ফেলেন তাও তো না। না। তাদের ভালোটাকে আপনি ভালো বলেন, খারাপটাকে খারাপ বলেন। এই যে রাজনৈতিক ভাবে যে মানে নির্মমভাবে যে আলোচনা করাটা আমার কাছে মনে হয় সেটা কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের গণমাধ্যম বলেন, আমাদের শিল্পী, সাহিত্যিক, লেখক যা কিছু বলেন না কেন আমরা ভীষণভাবে বায়াসড এবং সেই বায়াসটা ৯০ এর পর আরও বেড়েছে। আপনি আদালত বলেন, আপনি শিক্ষক বলেন, আপনি সাংবাদিক একদম পরিষ্কারভাবে দুভাগে বিভক্ত হয়েছে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি। এখন সেখানে বিভক্তি আরও সব বেড়েছে। জায়গায় রাজনৈতিক একটা আপনি বিশ্ববিদ্যালয়ের ভার্সন। শিক্ষক নিয়োগ বলেন, আপনি আওয়ামীপন্থী না বিএনপিপন্থী, নীল দল, সাদা দল, আদালতের বিচারপতি থেকে আরম্ভ করে এমনকি পুলিশ থেকে আরম্ভ করে এই যে মানে আমি সে জায়গায় যদি আপনি সিঙ্গাপুরের কথা আপনি দেখেন লি কুয়ান, তিনি এমন একটা বললেন যে আমার যদি দেশ ঠিক করতে কি লাগবে? আমার এমন একটা সিভিল সার্ভিস লাগবে যারা কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ আনুগত্য না দেখে জনগণের জন্য কাজ করবে। দেখেন তিনি কিন্তু সিঙ্গাপুরকে ঘুরতে পেরেছেন। এখন দেখেন একটা দেশ কি হয়? দেশের রাজনৈতিক নীতিতে যা প্রাতিষ্ঠানিক কাঠামোটা খুব জরুরি। প্রাতিষ্ঠানিক কাঠামো কি? আপনার বিচার বিভাগ, আপনার প্রশাসন, আপনার পুলিশ মানে প্রতিটা রাষ্ট্রের যে ৩ টা মূল অর্গান বলা হয়, একটা হচ্ছে আপনি সংসদ বা শাসন ব্যবস্থা যেটা আপনি গণতন্ত্র ভোট দিয়ে যেটা আপনি করতেছেন সেটা একটা জায়গা। আরেকটা হচ্ছে আপনার নির্বাহী, আরেকটা হচ্ছে আপনার আদালত। এই জায়গাগুলো যদি আপনি ঠিক রাখেন, ধরেন আপনার বিচার ব্যবস্থা যদি ঠিক থাকে। এখন আমাদের দেশে হয় কি দেখেন, এই কথাগুলো আওয়ামী লীগ, বিএনপি যখন তারা ক্ষমতায় থাকে কেউই পছন্দ করে না। আপনার এই দেশে যখন আপনি ক্ষমতায় থাকবেন তারা আদালত তাদের মতো করেছেন। আপনি দেখবেন না আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের কোনো মন্ত্রী, এমপি দুর্নীতির বিচার হবে, আমাদের দুর্নীতি কমিশন তাদের বিচার দেখ মানে আদালত আর একটা সরকারের প্রতিনিধিত্ব না, করে কি? মানে সেজন্যই বলছি যখন যে ক্ষমতায় থাকে আপনি দেখবেন আমাদের পুলিশ, আমাদের আদালত, বিচার ব্যবস্থা মনে হয় যে যেন তারা সরকারের এক ধরনের আজ্ঞাবহ। কিন্তু এমন যদি হতো যে না আপনার দুর্নীতি আপনি নরমালি সাধারণভাবে বুঝেন, একটা রাষ্ট্রের দুর্নীতি করার সুযোগ কাদের? ক্ষমতায় যে থাকে মন্ত্রী, এমপি, চেয়ার, সচিব তারাই তো দুর্নীতি করার ক্ষমতা যাদের সুযোগটা হাতে বেশি। থাকে। কিন্তু আপনি দেখবেন আমাদের দুর্নীতি দমন কমিশন কখনোই যারা ক্ষমতা থাকে তাদের দুর্নীতি তারা দেখে না। তারা সাবেক হওয়ার পর তাদের হঠাৎ করে আমাদের দুর্নীতি কমিশনের জোশ জাগে, তখন তারা সাবেকদের দেখে। এই যে একইভাবে আমাদের বিচার বিভাগ বলেন, পুলিশ বলেন, এখন উচিতটা কি? উচিতটা হচ্ছে গিয়ে আপনি এমন একটা প্রতিষ্ঠান গড়বেন, আপনার আদালত এমন জায়গা হবে, আপনি যেকোনো রাজনৈতিক পরিচয় গেলে সেখানে আপনি ন্যায় বিচার পাবেন। আমরা হয় কি নির্মমভাবে এই বিষয়গুলো আলোচনা করি না। কিন্তু এগুলো ভীষণ করা উচিত ইতিহাসের স্বার্থে।
এবং যার যে ভূমিকা তাকে ততটুকু শ্রদ্ধা ইতিহাস করা, লিখতে হবে। ইতিহাসে তার জায়গাটা এবং এটা অটোমেটিক্যালি ইতিহাসে আপনার জায়গা দেবেই। ইতিহাস মানে আজকেরটা না। ইতিহাস মানে হচ্ছে আপনার ১০, ১৫, ২০, ২৫, ৫০, ১০০ এমনকি ২০০ শত বছর। পরে হ্যাঁ। ১০০ বছর, ১০০০ বছর পরে থাকবে। সেই কারণেই দেখবেন আপনি মনে রাখবেন যে বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে ততদিন এই দেশে মুক্তিযুদ্ধ থাকবে, মুক্তিযুদ্ধের নায়করা থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকবে, জিয়াউর রহমান থাকবে, খালেদা জিয়া থাকবে, শেখ হাসিনা থাকবে। এগুলোকে আপনি মুছে দিতে পারবেন না। তো এই যে ইতিহাসে যার যে জায়গাটা দেওয়া, আপনি এদেশের নারীদের লেখাপড়ার কথা থাকলে, আপনি এদেশের ভ্যাট কর নিয়ে কথা বললে, আপনার তো অটোমেটিক্যালি নাম আসবে। উন্নয়ন বলেন বা খারাপ বলেন বা এই যে মানে যাই যেটুকু করেছে আমি মনে হয় সেই নির্ম আলোচনাগুলো করাটা আমাদের জরুরি। তবে আমি মনে করি যে একজন মানুষ যখন মারা যায় তখন আমাদের তার প্রতি যে আলোচনা করবে তার প্রতি শ্রদ্ধাটা শ্রদ্ধা। তো আমি বলব যে খালেদা জিয়ার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়া বলেন ব্যবস্থার বেশিরভাগ জনগোষ্ঠীর প্রতি একটা শ্রদ্ধা আছে। কিছু রাজনৈতিক দল হয়তো আ আমি জানি না সেটা হয়তো বিএনপি কিভাবে রিঅ্যাক্ট করবে। তো আমি ওভারঅল আওয়ামী লীগের যদি প্রধান মানে বিরোধী বলি আমি মানে বিএনপি বা বিএনপিকে। বিএনপির প্রধান দল যদি আওয়ামী লীগ এই যে তাদের সাধারণ মানুষ কি দেখতে চায়? দেখেন আপনি বিএনপি করেন, আপনি আওয়ামী লীগ করেন, কেউ জামাত করুন, কেউ জাতীয় পার্টি। আপনার যার যে রাজনৈতিক দল করার প্রত্যেকের স্বাধীনতা আপনার আছে। এই কথার ভিত্তিতে কিছু প্রমাণ আছে। যেমন আমরা এখনো দেখি যে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও এবং ফুটেজ খুব ভেসে বেড়ায়। বিগত সময়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীরা একত্রিত হতেন। যেমন সেখানে আমরা বেগম জিয়া, শেখ হাসিনা সহ অন্যান্য নেতাদেরকেও দেখেছি। তাদের যে একত্রিত হওয়ার যে ছবিগুলো বা ভিডিওগুলো আছে, এখনো সোশ্যাল মিডিয়ায় সেগুলো ভেসে বেড়ায়। মানুষ সেগুলো কিন্তু পজিটিভলি শেয়ার করে। আপনি একদম ঠিক কথা বলেছেন। আমি আজকে নিজেও সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ। দেখছিলাম যে শেখ হাসিনা, খালেদা জিয়া পরস্পর সাথে কথা বলছেন। সেই ভিডিওগুলো, সেই ছবিগুলা এবং সাংবাদিকরা অপেক্ষায় থাকতো কবে এই মোবাইলটা তাদের মধ্যে পাওয়া যায়। যেমন আমরা কিন্তু সেটা ওয়েস্টার্ন কালচারেও দেখি। যেমন আমরা যখন দেখি যে ট্রাম্প ওবামা বা ট্রাম্প বাইডেন তারা যুদ্ধ করছে, বাকযুদ্ধ করছে। বা যখন আবার হাত মিলিয়ে বুকে জড়িয়ে ধরছে, সেগুলোও দেখুন আপনি আপনি notable moment হয়ে আমেরিকা যাচ্ছে। বলেন বা উন্নত বা সভ্য যেকোনো জায়গায় হবে কি? যখন দেশের স্বার্থ হবে, দেশের স্বার্থে সব সবাই এক। কিন্তু আমাদের দেশে হয়েছে কি খুব দুঃখজনকভাবে আমাদের রাজনৈতিক দলগুলোর দ্বিধা বিভক্তি নেতা-নেত্রী এইটার জন্য আমাদের নেতা-নেত্রীরা যেমন দায়ী তার পাশাপাশি তার সভাসদরা, তার পরামর্শকরা এই যে তারাও কিন্তু বিভক্তিগুলো তৈরির জন্যে কোনোভাবে দায় মানে এড়াতে পারেন না। তো কাজেই আমার কাছে মনে হয় আমরা ঐক্যের কথা যত বেশি বলা দরকার তার চেয়ে বেশি বিভক্তির কথা বলেছি। আমাদের ভালোবাসার কথা যত বলা দরকার তার চেয়ে বেশি কথা আমরা বিদ্বেষ ছড়িয়েছে। ঘৃণার কথা বলেছি। সম্প্রীতির কথা আমাদের যতটুকু বলার দরকার তার চেয়ে আমরা বেশি উস্কানি দিয়েছি। কিন্তু পৃথিবীর কোনো দেশ কিন্তু এই উস্কানি, ঘৃণা, সাম্প্রদায়িকতা, হানাহানিদের টেকে না। পৃথিবী গড়তে হয় ভালোবাসা দিয়ে, সম্প্রীতি দিয়ে। তো আমার কাছে মনে হয় সেই ইতিবাচক দিয়ে যদি সামনের দিনগুলোতে রাজনীতি যারাই আছেন সেই রাজনৈতিকটা আমরা করি। ভালোটাকে শিক্ষা নিই, সবাই পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধটা দেখায়, একটা ইতিবাচক অর্থ তাহলে কিন্তু দেশ আগে যাবে। দেশটা কিন্তু আমাদের সবার। বাংলাদেশটা কিন্তু সবার। বাংলাদেশটা থাকলেই তবেই আমরা থাকবো। এই যে এই দেশটা যদি এগিয়ে যায় সব রাজনৈতিক দল, সব মানুষের কিন্তু ভিন্ন মত থাকবে এবং ভিন্ন মত আছে বলেই গণতন্ত্র হবে। এদেশের ১৭ কোটি লোক যদি বিএনপি হয়ে যায়, ১৭ কোটি লোক যখন আওয়ামী লীগ হয়ে যায়, যে ক্ষমতা থাকতে আমরা আপাতদৃষ্টিতে দেখলে মনে থাকতে সবাই মনে একই রকমের, সেটা কিন্তু দেশের জন্য মঙ্গল আনে না। বরং দেশে ভিন্ন মত থাকবে, নানান ধরনের মতামত থাকবে। সেইটাকে নিয়ে কিন্তু সবাই মিলে দেশ। সবাই মিলে আগানো এবং আমি মনে করি সংবাদ মাধ্যম বা গণতন্ত্র বা আসলে সত্যিকারের যারা দেশের উন্নয়ন চান তাদের জন্য সেই কথাগুলো নির্মমভাবে বলাটা উচিত। আমি জানি না আপনি এই দেশের বেশিরভাগ সময় আপনি দেখবেন আমি আবারও বলি বেশিরভাগ আপনি শিল্পী, সমাজ, বুদ্ধিবৃত্তিক, নায়ক, নায়িকা তারা সবকিছু আপনি গিয়ে দ্বিদলে বিভক্ত। মানে তারা কোনো না কোনো দলে নাম দেখায়। আপনি কোনো দলের নাম না দেখানো মানে আপনাকে তারা শত্রু ভাবে। হ্যাঁ? আপনি আচ্ছা তাহলে শরীফুল কেন আওয়ামী লীগের না? সে ওখানে তাহলে মনে হয় বিএনপি হচ্ছে। ও বিএনপির না কেন তখন এই যে আমাদেরকে কোনো না কোনো তার বাইরে ফেলে দিয়ে যে আপনি যে এদের বাইরেও যে ভাবনা হতে পারে বা ভালোটাকে ভালোটা হতে পারে, আমার কাছে মনে হয় আমাদের সময় এসেছে হচ্ছে ভালোটাকে ভালো বলার, খারাপটাকে খারাপ বলার। সেই দিকে এবং সামনে বাংলাদেশের নির্বাচন বা আরো কঠিন সময় আমাদের আমি বলব যে আসছে হয়তো। দেশের জন্য হয়তো কঠিন সময় আসছে। সেই জায়গাটাতে আসলে রাজনৈতিক দলগুলোর, রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তাদের সবার আসলে ইতিবাচকভাবে দেশকে এগিয়ে নিয়ে আসবে। আমি আবারও বলি এই কথা দিয়ে বাংলাদেশে এমন একটা বিএনপি পরিবার কি বলতে পারবে যে পরিবারের কেউ না কেউ আওয়ামী লীগ বা ভিন্ন ধর্মের রাজনীতি করে না? এমন একটা আওয়ামী লীগ পরিবারই কি আছে যার পরিবারে কেউ বিএনপি বা অন্য দল করে না? কেন না ২০ জন আত্মীয়কে যদি কাউন্ট করা কারণ হয় সেখান থেকে এই দেশে ২-৩ তো জন কিন্তু এই দেশে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত করে, জাতীয় পার্টি করে সবাই তো এই দেশের নাগরিক। তাহলে আপনি কে কাকে মারছেন? কে কাকে ঘৃণা করাচ্ছেন? তো এর চেয়ে সবাই মিলে কি করে দেশ করানো যায় এবং কতগুলো
মূলনীতির ভিত্তিতে আমরা কি করে আগাতে পারি। যেমন গোটা পৃথিবীর বিনিময়ে আপনি একটা মানুষের জীবন পাবেন না। পৃথিবীর সমস্ত সম্পদ এক করে কোনো মানুষকে পাওয়া যাবে না। তাহলে আপনি কেন মব করবেন? কেন ক্রস ফায়ারের নামে? কেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে রাষ্ট্র এবং আপনি দেখেন রাষ্ট্রের যে নিপীড়ন চিত্র এদেশে যখন যে ক্ষমতায় গেছে সে পুলিশকে কিন্তু তার চাপ মতো করে করেছে। লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। আদালতকে তার মতো ব্যবহার করেছে। ৫৪ ধারা এদেশের কোনো সরকারই কিন্তু বাদ দেয় নাই। তার মানে আপনি যখন যাকে গ্রেপ্তার করান, ক্রস ফায়ার বলেন, কখনো, কখনো এই যে র‍্যাব বানানো বলেন বিএনপি বা আওয়ামী লীগের ক্রস ফায়ার এই যে আমরা ভাবি কি যারা আপনাকে প্রোটেকশন দিবে যে যখন ভাবে তারা প্রোটেকশন দেওয়ার বদলে কিন্তু সেটাই তার কাল হয়ে দাঁড়ায়। তো সেজন্যই কিন্তু এই ভাবনার বদলে যদি আসলে আমরা ভাবি যে আমরা এমন একটা আইনি শাসন করব, আমাদের আদালত, বিচার ব্যবস্থা, সরকার এমনভাবে করব যেখানে সাধারণ মানুষ ন্যায় বিচার পাবে, প্রতিটা মানুষ ভালোভাবে থাকবে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো মা তার সন্তানকে হারাবে না, আদালতে গিয়ে কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার হবে না, কোনো সরকারি দপ্তরে গিয়ে মানুষকে দুর্নীতি বা হয়রানির মুখোমুখি হতে হবে না এবং সাধারণ মানুষ মর্যাদা নিয়ে বাঁচতে পারবে, তাহলে কিন্তু দেশটা আগাবে। আমি 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 আশা করি মানে আজকের দিনটাতে এই যে এক ধরনের জাতির ঐক্য দেখা যাচ্ছে, সেই ঐক্য আমাদের সব ভালো কাজে দেখা যাক এবং সবাই মিলে যেন আমরা বাংলাদেশটা এগিয়ে নিতে পারি, তাহলে হচ্ছে বাংলাদেশের মঙ্গল। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য। আশা করছি আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নাগরিক প্রতিদিনের আলাপচারিতার অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন।